আমার বিয়ের 3 মাস পরেই আমার স্বামী আমাকে রেখে ইতালি চলে গেছিল। আজ দীর্ঘ কয়েক বছর পরে সে দেশে ফিরছে। বছরের পর বছর দেশে আসাটা তার কাছে খুবই সহজ ছিল, তবে এবার সবকিছু গুছিয়ে নিছে। আমি আর আমার অনাগত সন্তান একসাথে পাড়ি দিব ইতালিতে। আমার বাচ্চা এখনো হয়নি, এখনো গর্ভে আছে। আমি 8 মাসের প্রেগনেন্ট। সামনের মাসে আমার ডেলিভারি। ডাক্তার আমাকে বেড রেস্ট দিছে, তাই আমি বাপের বাড়িতে আছি। আর তাছাড়া নতুন বিয়ে হওয়ার পর থেকে যেহেতু স্বামী বিদেশ, তাই বাপের বাড়িতেই বেশি থাকা হতো। কারণ স্বামীকে ছাড়া শ্বশুর বাড়িতে থাকা অনেক কষ্টদায়ক ছিল, তাই বেশিরভাগ সময়ে বাপের বাড়িতেই আমার থাকা হতো। তার আসার কথা শুনে গতকালই আমি আমার শ্বশুর বাড়িতে যেতে চাইছি, কিন্তু আমার স্বামী বাধা দিল, বলল যে এত রিস্ক নিয়ে আসার কি দরকার। আমি এসে তো বাড়িতে এক রাত কাটিয়েই তোমার কাছে চলে আসবো, আর তাছাড়া আমি তো বেশিরভাগ সময় তোমার কাছেই কাটাবো। কিন্তু আমি তাকে কি করে বুঝাবো? তাকে দেখার, এক পলক দেখার যে ছটফটানি আমার মধ্যে, সেটা তো তাকে আমি কিছুতেই বুঝাতে পারতেছি না। আমি কোনোভাবেই নিজেকে মানাতে পারতেছি না। সে দেশে আছে, আমার শহরে আছে, তারপর আমি তার কাছে নেই। একটা রাত আমার কাছে কোনোভাবেই কাটবে না। আমি এই কথাটা নিজেকে কোনোভাবে মানাতে পারতেছি না। আর এটা ভেবেই আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। কিন্তু চোখ বন্ধ করলেও সেই স্বামীর চেহারায় আমার চোখে ভাসতেছে। তার সাথে কাটানো সেই মুহূর্তগুলো আমার চোখে ভাসতেছে। আমি তাকে ভিডিও কল করলাম আর বললাম যে দেখো, আমি তো কোনোভাবে মানতে পারতেছি না। তুমি একই শহরে আছো, অথচ আমি তোমাকে দেখতে পাইতেছি না, ছুঁইতে পারতেছি না। আমি তোমাকে একটু ছুঁইতেও পারতেছি না। তখন আমার স্বামী হেসে বলল, পাগলি একটা, একটু অপেক্ষা করো, আমি তো সকাল হতেই তোমার কাছে চলে যাব। আর তাছাড়া আমি অনেক জার্নি করে আসছি, তো আমি একটু টায়ার্ড, আমাকে একটু ঘুমাতে হবে। কিন্তু আমার যে মন মানতেছে না, আমার কিছুতেই ফোন রাখতে ইচ্ছে করতেছিল না। কিন্তু বেচারা এত জার্নি করে আসছে, এত ক্লান্ত, তার তো একটু রেস্ট নেওয়া উচিত। সে একটু ঘুমিয়ে নিক। তখনই আমার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠলো। আমি পেটে হাত দিয়ে বললাম, জানো শোনা, তোমার বাবা দেশে এসেছে। এই প্রথম তোমাকে তোমার বাবা ছুঁয়ে দেখবে। তুমি টের পাবে তো, তুমি বুঝতে পারবে তো তোমার বাবার স্পর্শ। জানো, তোমার আগমনের কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল কিন্তু তোমার বাবা। আমার রাজপুত্রের সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পেলাম না। সকালবেলা বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। আর মিটি মিটি হাসি দিয়ে বললেন, আজকে না হয় একটু পরিপাটি হয়ে থেকো, কেমন? কতদিন পরে দুইজনের দেখা হবে। ভাবির কথা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। ভাবি চলে গেলেন, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রুমে এসে হাতে বট দিয়ে চেয়ারে বসলাম। আমার শরীর এতটাই ভারী হয়েছে যে হাঁটা চলা চলাফেরা করা অনেক বেশি কষ্টদায়ক হয়ে গেছে। মা বিভিন্ন ধরনের ফল নিয়ে আমার কাছে এসে বসলেন। মার সাথে খেতে খেতে অনেক গল্প করলাম। ঘরের মধ্যে সুস্বাদু অনেক কিছু রান্না হচ্ছে। বাড়ির মধ্যে গ্রানে মই মই করতেছে। বড় ভাইয়া বাজার থেকে গলদা চিংড়ি, ইলিশ মাছ, গরুর মাংস আরো কত কি নিয়ে আসছে। এত বছর পরে বাড়ির জামাই আসতেছে বলে কথা, কোনো কিছুর যেন কমতি না হয়। আর এদিকে তো আমার কোনো কাজই নেই, বসে বসে ফোন টিপতেছি আর তার কথা ভাবতেছি। সকাল থেকে অনেকবার ফোন চেক করলাম যে তার কল আসছে কিনা, কিন্তু আসে নাই। তারপরও মন খারাপ করলাম না, কারণ এত বছর পরে দেশে আসছে, হয়তো বাড়িতে সবার সাথে দেখা করতেছে। আর এটা ভেবে আমিও তাকে কল দেইনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি করে দিলেন যেন আমি গোসল করে নিই। তারপর আমি গোসল করে প্রেগনেন্সির একটা ড্রেস পরে নিলাম। মুখে হালকা করে একটু মেকআপও করলাম। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিকও দিলাম। আয়নায় নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব প্রায় 3 ঘন্টা। তাকে কয়েকবার কল করলাম, কিন্তু সে রিসিভ করলো না। এখন হয়তো সে গাড়িতে। শাশুড়ি মার কাছে কল করে জানতে পারলাম সে 11টার দিকে বাড়ি থেকে বের হয়েছে আমাদের বাড়িতে আসার উদ্দেশ্যে। তাই আমি আর কল না করে অপেক্ষা করতে থাকলাম। আমাদের ঘরের সবাইও তার জন্য অপেক্ষা করতে লাগলো। তার জন্য অপেক্ষা করতে করতে প্রায় 2টা পার হয়ে গেল। তারপর আমার ঘরের সবাই তাকে একে একে কল করতে লাগলো, কিন্তু কারো কলই রিসিভ করতেছে না। হঠাৎ করে দেখলাম তার ফোনটা অফ। সাথে সাথে আমার মনটাও খারাপ হয়ে গেল। দুনিয়ার যত বাজে কথা মাথার মধ্যে আসতে থাকলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন আর বুঝালেন রাস্তাঘাটে কত ধরনের কত ঝামেলা হতেই পারে। আর তাছাড়া মাঝে মাঝে একটু সময়ও লাগে, ধৈর্য ধর। কিন্তু টেনশনে তো আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। এদিকে আমার শাশুড়িও বলতেছে, চিন্তা করিস না, দেখবি চলে যাবে। কিন্তু এদিকে সন্ধ্যা পেরিয়ে এশারের সময় চলে আসছে, কিন্তু তার কোনো খোঁজ পেলাম না। শ্বশুর বাড়ির আর আমার বাড়ির সবাই যোগাযোগ করার চেষ্টা করতেছে, কিন্তু কেউ কোনোভাবে যোগাযোগ করতে পারতেছে না। তারপর একটা সময় পরে গিয়ে আমার শ্বশুর বাড়ির লোক আর আমাদের বাড়ির লোক মিলে থানায় গিয়ে একটা জিডি করে আসলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে থাকেন। তিনি বিভিন্ন পুলিশ দিয়ে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছেন। আমি নামাজ পড়লাম। নামাজে বসে আল্লাহর কাছে কান্না করতেছি যে আল্লাহ যেন আমার হাজবেন্ডকে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করে। আল্লাহ যেন সুস্থভাবে আমার হাজবেন্ডকে আমার কাছে ফিরিয়ে দেয়। এমনিতেই প্রেগনেন্ট, তার মধ্যে মনের মধ্যে যে অবস্থা চলতেছে তা কাউকে বলে বোঝানো সম্ভব না। কিন্তু সবাই মিলে আমাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে আমি যেন টেনশন না করি।
কারণ বেশি টেনশন করলে আবার যেন বাচ্চার কোনো প্রবলেম না হয়। কিন্তু আমি চেষ্টা করতেছি আমাকে অনেক থামাইতে, কিন্তু চোখ দিয়ে পানি অঝরে পড়েই যাচ্ছে। কান্না করতে করতে একদম নেতিয়ে গেছি। ডাক্তারকে কল করে ভাবি বাসায় নিয়ে আসছে। ডাক্তার ওষুধ দিয়ে বলল ঘুম আসার চেষ্টা করতে। আমি সন্ধ্যা থেকে ঘুম আসার চেষ্টা করছি, কিন্তু ঘুম না আসলে তো আর জোর করে ঘুমানো যায় না। আমার স্বামী সকাল থেকে উদাও, এত কিছুর মধ্যে তো ঘুম না আসারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরও এখনো কেউ বাড়ি ফিরেনি। এদিকে সকাল হয়ে যাচ্ছে। মা সারা রাত অপেক্ষা করতে করতে একটু আগে ঘুমিয়ে পড়ছে। আমার ছোট বোন এই রুমে, একই রুমে পাশে শুয়ে আছে। শুধু ভাবি সজাগ, চুপচাপ শুয়ে আছে। ভাবিকে বললাম, ভাবি আরেকটা বার ভাইয়াকে কল দাও, দেখো কি বলে, কোনো খবর আছে কিনা দেখো। গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন, ইনশাল্লাহ খুব দ্রুত শেয়ার করব।